ফার্দিনান্দ ডি ম্যাগেলান নামটি কখনো শুনেছেন? যদি না শুনে থাকেন তবে অনেক বড় কিছু একটা আপনি মিস করেছেন। কারণ এই ফার্দিনান্দ ডি ম্যাগেলান সারা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সব মহাসাগরগুলো আবিষ্কার করেছিলেন, যার হাত ধরে আবিষ্কার হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগর, এবং তিনি নামকরণ করেছিলেন প্রশান্ত মহাসাগরের, যার মাধ্যমে মানুষ প্রথমবারের মতো জানতে পেরেছিল পৃথিবী গোলাকার। সেই ফার্দিনান্দ ডি ম্যাগেলানকে নৌযান চালনার জন্য সর্বশ্রেষ্ঠ নাবিকের কৃতিত্ব দেওয়া হয়েছিল, এবং তার হাত ধরেই তৈরি হয়েছিল পৃথিবীর সব প্রধান প্রধান বাণিজ্য রুটের। তো এবার তাহলে বুঝতে পেরেছেন ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই মানুষটা। বন্ধুরা, আজ ফার্দিনান্দ ডি ম্যাগেলানের এমন এক অভিযানের গল্প আপনাদের শোনাবো, যেখানে আপনি ম্যাগেলানের সব আবিষ্কারগুলো সম্পর্কে জানতে পারবেন। ফার্দিনান্দ ডি ম্যাগেলান ইতিহাসের কোনো সাধারণ একটা নাম নয়। এই নামটির সাথে জড়িয়ে আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক সমুদ্র যাত্রার ইতিহাস। 1519 থেকে 1522 সাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে সারা পৃথিবী চষে বেরিয়েছিলেন ফার্দিনান্দ ডি ম্যাগেলান এবং তার ফার্স্টমেট নেভিগেটর জোয়ান সেবাস্তিয়ান এলকানো। বন্ধুরা, এই ফার্দিনান্দ ডি ম্যাগেলানের সেই সমুদ্র যাত্রার ইতিহাসের উপরে ভিত্তি করে একটা অসাধারণ টিভি সিরিজ নির্মাণ করা হয়, যেটার নাম ছিল বাউন্ডেস, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সীমানাহীন। আর সেই এক্সপ্লেইনটাই আজ আপনাদের জন্য করতে চলেছি। তবে এই এক্সপ্লেইন তৈরি করতে আমাকে পৃথিবীর ম্যাপের সহায়তা নিতে হয়েছিল, যেহেতু ম্যাগেলান প্রায় পুরো পৃথিবী যাত্রা করেছিলেন এবং বিভিন্ন আইল্যান্ডে পৌঁছেছিলেন। সেগুলো সম্পর্কে জানার জন্য এবং সেই দ্বীপগুলোর অবস্থান সম্পর্কে বোঝার জন্য আমাকে ম্যাপের সাহায্য নিতে হয়েছিল। চাইলে আপনারাও গুগল আর্থের সহযোগিতা নিতে পারেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ম্যাগেলানের যাত্রা কতটা দীর্ঘ এবং কতটা সমৃদ্ধ ছিল। তাই সাথে থাকুন, আশা করি এনজয় করবেন। তো কথা আর বাড়াচ্ছি না, চলুন শুরু করি। ফার্দিনান্দ ডি ম্যাগেলান ছিলেন একজন পর্তুগিজ নাবিক। মালাক্কা মরক্কো ভ্রমণ শেষে নতুন সমুদ্র পথ আবিষ্কারের নেশায় 2 বছরের দীর্ঘ একটা গবেষণায় ডুব দিয়েছিলেন তিনি। 2 বছরের গবেষণা শেষে বিভিন্ন জ্যোতির্বিদ নকশাকারদের সহায়তায় পৃথিবীর একটা নতুন মানচিত্র তৈরি করতে সক্ষম হন ফার্দিনান্দ ডি ম্যাগেলান। এই নতুন সমুদ্রপথ আবিষ্কারের আরেকটা বিশেষ উদ্দেশ্য ছিল মশলা। সেই সময়টাতে মশলা সোনার চেয়েও মূল্যবান ছিল ইউরোপের এই দেশগুলোতে। তার ধারণা ছিল এই নতুন সমুদ্রপথ একবার আবিষ্কার করতে পারলে এবং সেই মশলা দ্বীপপুঞ্জে যদি পৌঁছানো সম্ভব হয়, তাহলে পর্তুগালকে পৃথিবীর মশলা বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু তার এই নতুন সমুদ্রপথ আবিষ্কারের জন্য প্রয়োজন ছিল শক্তিশালী জাহাজের এবং সেই সাথে প্রচুর অর্থ এবং লোকবলের। এজন্য তিনি একাধিকবার পর্তুগালের রাজার সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু রাজা ম্যাগেলানকে বারবার ফিরিয়ে দিয়েছেন। তার প্রস্তাবকে কোনো রকম গুরুত্বই দেননি তিনি। অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়ে অন্য একটা উপায় অবলম্বন করেন ফার্দিনান্দ ডি ম্যাগেলান। ম্যাগেলানের স্ত্রী ছিলেন একজন স্প্যানিশ, তাই তিনি তার স্ত্রী এবং শ্যালকের সহায়তায় স্পেনের রাজা চার্লসের সাথে একদিন দেখা করার সিদ্ধান্ত নেন। কিন্তু রাজা চার্লসও তাকে এই সমুদ্রযাত্রায় সহায়তা দিতে প্রথমে অস্বীকার করেন। কিন্তু ম্যাগেলান একেবারে নাছোড়বান্দা টাইপের একজন মানুষ ছিলেন। ম্যাগেলান যখন দেখছেন রাজা নিজের লাভ ছাড়া তাকে কখনোই সমুদ্র যাত্রায় অর্থায়ন করবেন না, তখন তিনি রাজাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার একটা টোপ দিয়ে বসেন। ম্যাগেলান চার্লসকে বোঝাতে সক্ষম হন যদি এই সমুদ্রপথ আবিষ্কার করা সম্ভব হয়, তবে মশলা দ্বীপপুঞ্জে পৌঁছানো সম্ভব হবে এবং সেখান থেকে লবঙ্গ, জয়ফল, ধূপ, এলাচ সহ বিভিন্ন মশলা স্পেনে নিয়ে আসা যাবে, আর এতে অনেক সমৃদ্ধ হয়ে উঠবে ইউরোপের এই দেশটি। ম্যাগেলানের এ ধরনের কথায় স্পেনের রাজা চার্লস এবার আগ্রহী হয়ে ওঠেন এবং ম্যাগেলানের পুরো পরিকল্পনা এবং তার বানানো সেই ম্যাপটা দেখতে চান। ম্যাপে ম্যাগেলান তার সমুদ্রযাত্রার প্ল্যানটা চার্লসের সামনে বর্ণনা করেন। সেই সময়টাতে পুরো পৃথিবী সেভাবে আবিষ্কার হয়নি। কলম্বাস এবং আমেরিগো ভেসপুজি উত্তর আমেরিকা আবিষ্কার করলেও তখনও দক্ষিণ মধ্য আমেরিকাও অনাবিষ্কৃতই ছিল। ম্যাগেলান মূলত ওয়েস্ট ইন্ডিজে যেতে চাইছিলেন এবং সেখান থেকে তিনি পৌঁছাতে চাইছিলেন স্পাইস দ্বীপপুঞ্জে। ম্যাগেলানের সব কথা শুনে রাজা চার্লস এবার রাজি হয়ে যান, তবে তিনি কিছু শর্ত জুড়ে দেন তাকে। যেহেতু এই সমুদ্র যাত্রায় প্রচুর অর্থ এবং লোকবল দরকার হবে এবং ম্যাগেলান যেহেতু একজন পর্তুগিজ, তাই রাজা চার্লস তাকে একেবারে বিশ্বাস করতে পারছিলেন না।
তাই ম্যাগেলানকে ত্রিনিদাদ নামে একটা জাহাজের দায়িত্ব দেওয়া হলেও সেটার সাথে আরও 4টি জাহাজকে ম্যাগেলানের যাত্রায় জুড়ে দেওয়া হয়েছিল। সেই 4টি জাহাজের মধ্যে একটাতে ছিল ক্রুদের খাবার সহ অন্যান্য মালামাল, আর বাকি 3টা জাহাজে লোকবল দেওয়া হয়েছিল। এই 3টা জাহাজের ক্যাপ্টেন ছিলেন যথাক্রমে জুয়ান ডি কার্টাজোনা, গ্যাসপার ডি কুয়েসেদা এবং লুইস ডি মেন্ডোজা নামে 3জন ক্যাপ্টেন। রাজা প্রথম চার্লসের আদেশ পেয়ে ম্যাগেলান তার পরম আকাঙ্ক্ষিত সমুদ্র যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেন। এই লক্ষ্যে একে একে তার জাহাজের বিভিন্ন ক্রু জোগাড় করতে শুরু করেন তিনি। সেই সময় তার অভিযানের বর্ণনা লিপিবদ্ধ করার জন্য অ্যান্টোনিও ডি পিগাফেটা নামে একজন ডায়েরি রাইটারকেও সাথে নিয়েছিলেন ফার্ডিনান্ড ডি ম্যাগেলান। তবে শেষ পর্যন্ত একজন ভালো মানের নেভিগেটরের অভাব বোধ করছিলেন তিনি, কারণ এই সুদীর্ঘ সমুদ্র পথ পাড়ি দেওয়ার জন্য একজন ভালো জাহাজ চালকের প্রয়োজন ছিল তার। অনেক খোঁজাখুঁজির পর একদিন জোয়ান সেবাস্তিয়ান এলকানো নামে এক দক্ষ নেভিগেটরের কথা জানতে পারেন ম্যাগেলান। তবে দেনার দায়ে জর্জরিত এলকানো তখন স্পেনের জেলে বন্দী ছিলেন, কিন্তু ম্যাগেলান তার প্রয়োজনের তাগিদেই নেভিগেটর জোয়ান সেবাস্তিয়ান এলকানোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। কিন্তু তারপরেও একটা বাধা এসেছিল। একদিন পর্তুগিজ রাজার এক মন্ত্রী ম্যাগেলানের সাথে দেখা করেন। স্পেনের পক্ষ হয়ে তার এ ধরনের সমুদ্র যাত্রায় যেতে তাকে নিষেধ করেন, কিন্তু ম্যাগেলান তার কথা শুনবেন কেন? তিনি যে পর্তুগিজ রাজার কাছ থেকে একাধিকবার বিতাড়িত হয়েছেন, তার মেধা তার পরিশ্রমের কোনো মূল্যায়নই দেওয়া হয়নি। তাই ম্যাগেলান সেই মন্ত্রীকে তার বাড়ি থেকে বের করে দেন। এরপর সব প্রস্তুতি শেষ করে 1519 সালের 10ই আগস্ট ম্যাগেলানের নেতৃত্বে 5টি জাহাজ স্পেনের সেভিল বন্দর ছেড়ে যায়। 2 বছরের ভ্রমণের জন্য প্রয়োজনীয় মালামাল ক্রু সহ প্রায় 270 জন নাবিক, যাদের বেশিরভাগই ছিল স্প্যানিশ, ম্যাগেলানের যাত্রায় সঙ্গী হয়েছিল। 1519 সালের 20 সেপ্টেম্বর নৌবহরটি স্পেনের জলসীমা ত্যাগ করে এবং আটলান্টিক পেরিয়ে পশ্চিমে দক্ষিণ আমেরিকার দিকে রওনা হয়। কিন্তু স্পেনের জন্য ম্যাগেলানের এই সমুদ্র যাত্রা মেনে নিতে পারছিল না পর্তুগিজ রাজা। তিনি ভাবছিলেন যদি ম্যাগেলান সত্যি সফল হয় তবে পর্তুগালের থেকে স্পেন অনেক দূরে এগিয়ে যাবে। তাই তিনি তার মন্ত্রীকে দিয়ে ম্যাগেলানের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেন। তারা ম্যাগেলানের বহরে নিজেদের একজন চর ঢুকিয়ে দেন। তার উদ্দেশ্য ছিল স্পেনের জলসীমা ত্যাগ করার পর ম্যাগেলানের জাহাজে হামলা করে তার যাত্রাকে থামিয়ে দেওয়া। স্পেনের জলসীমা ত্যাগ করে গভীর আটলান্টিকে প্রবেশ করার সাথে সাথে ম্যাগেলানের বহরের সব ক্রুদের মধ্যে অন্য একরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল। তারা জীবনে অনেক সমুদ্র যাত্রা করলেও সেগুলোতে নিজের ভূমিতে ফিরে আসার অন্তত একটা নিশ্চয়তা ছিল, কিন্তু এই যাত্রায় তাদের গন্তব্য ছিল অনিশ্চিত। সেখানে তারা আদৌ পৌঁছাতে পারবে কিনা সেটা নিয়ে ছিল প্রচণ্ড সংশয়। তবে ম্যাগেলান প্রচণ্ড উৎসাহ নিয়ে সামনের দিকে এগিয়ে চলছিলেন। চলতে চলতে একদিন রাতে ত্রিনিদাদের সব ক্রুরা যখন আমোদ প্রমোদে ব্যস্ত, তখন লেখক পিগাফেটা তাদের জাহাজ থেকে অনেকটা দূরে কয়েকটা আলোর দেখা পান। সাথে সাথে তিনি তার কমান্ডার ম্যাগেলানকে বিষয়টা জানান। ম্যাগেলান অনেকক্ষণ ধরে আলোগুলো অবজার্ভ করে বুঝতে পারেন এগুলো কোনো সাধারণ নৌকার আলো নয়, এগুলো হয়তো কোনো যুদ্ধ জাহাজ এবং এরা তাদেরকেই অনুসরণ করে আসছে। ম্যাগেলান বুঝতে পারেন এগুলো নিশ্চয়ই পর্তুগিজ জাহাজ এবং এরা তাদেরকে সলিল সমাধি করাতেই আসছে। সব দেখে ম্যাগেলান জোয়ান সেবাস্তিয়ান এলকানোকে জাহাজ ঘুরিয়ে নিতে নির্দেশ দেন, কিন্তু স্রোত অনুকূলে না থাকায় নেভিগেটর আপত্তি জানালে ম্যাগেলান যখন বিষয়টা তাকে বলেন, তখন বাধ্য হয়ে এলকানো সেই অবস্থাতেই জাহাজ ঘুরিয়ে নেওয়া শুরু করে। কিন্তু এই বিষয়টা যখন অন্য জাহাজগুলোকে বলা হয়, তখন স্পেনিশ ক্যাপ্টেনরা ম্যাগেলানের সিদ্ধান্তে আপত্তি জানায়, কারণ অন্য জাহাজের 3 ক্যাপ্টেন ছিল স্পেনের রাজার প্রতিনিধি এবং রাজার নির্দেশ ছিল যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ম্যাগেলান যেন তাদের সাথে আগে আলোচনা করে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাগেলানের নির্দেশ মানতে বাধ্য হয় তারা। তবে তারপরেও শেষ রক্ষা হয় না। পরের দিন সকালে তাদের জাহাজ বহরে হামলা চালায় পর্তুগিজ যুদ্ধ জাহাজ। এর বিরুদ্ধে ত্রিনিদাদ কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারলেও সেটা ছিল পর্তুগিজ হামলা রোখার ক্ষেত্রে অপর্যাপ্ত। তবে এর মধ্যেও একটা পর্তুগিজ জাহাজকে ধ্বংস করে দিতে সক্ষম হয় ওরা, এবং তারপর পর্তুগিজদের ঘেরা টোপ থেকে বেরিয়ে আসতেও সক্ষম হয়। তবে এর পুরো কৃতিত্ব দেওয়া হয় জোয়ান সেবাস্তিয়ান এলকানোকে। কিন্তু তারপরও এই পরিস্থিতিতে একটা সমস্যায় পড়ে যায় ম্যাগেলানের নৌবহর। ম্যাগেলান এলকানোর সাথে আলোচনা করে বুঝতে পারেন তারা পর্তুগিজ জাহাজের আক্রমণ থেকে রক্ষা পেলেও তারা তাদের লক্ষ্য থেকে দূরে সরে গিয়েছে।
যদি তারা সেখানে ফিরে যেতে চায় তবে আবার তারা পর্তুগিজ হামলার মুখে পড়তে পারে। তাই আলোচনায় একটা সিদ্ধান্ত হয় যে তাদের জাহাজবহর ক্যানারি দ্বীপপুঞ্জ দিয়ে তাদের কাঙ্ক্ষিত রুটের দিকে ফিরে যাবে। কিন্তু ক্যানারি দ্বীপপুঞ্জ ছিল প্রবাল ডুবো পাথরে আচ্ছাদিত একটা অঞ্চল, যেখান দিয়ে জাহাজ চলাচল স্মুথভাবে হওয়া কখনোই সহজ ছিল না। তাই অন্যদিন কমান্ডার জুয়ান ডি কার্টাজেনো, গ্যাসপার ডি কুয়েসেদা এবং লুইস ডি মেন্ডোজা ম্যাগেলানের সিদ্ধান্তের বিরোধিতা করেন। কিন্তু ম্যাগেলান ছিলেন একরোখা মানুষ, আমরা তো আগেই দেখেছি। তাই সে তার লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, আর এ কারণে সে অন্যদের নিষেধ শুনবেন কেন। তাই সহকারী ক্যাপ্টেনদের কোনো নিষেধ না শুনি ক্যানারির দিকেই জাহাজ চালানোর নির্দেশ দেন ম্যাগেলান। তবে একটা চিন্তা ম্যাগেলানকে কুরে কুরে খাচ্ছিল। প্রথম পর্তুগিজ জাহাজের আক্রমণ এবং এরপর একদিন সে খেয়াল করে তাদের জাহাজের একটা জায়গায় ছিদ্র করা হয়েছে। অবশ্যই সেটা এমনিতে হয়নি, কে একজন ছিদ্রটা করেছে। এগুলো দেখে ম্যাগেলান চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে তাদের জাহাজে এক বিশ্বাসঘাতক করেছে, তবে সেটা কে সেই বিষয়টা ধরতে পারছিল না ম্যাগেলান। যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যে অন্য একটা সমস্যাও এসে হাজির হয়েছিল। সমুদ্র একেবারে শান্ত হয়ে গিয়েছিল হঠাৎ করেই। যেহেতু জাহাজগুলো একমাত্র পালের উপর নির্ভর করে চলত এবং পাল উড়ানোর জন্য প্রয়োজন হতো বাতাসের, তাই সেই বাতাসই একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে ভাসমান জাহাজগুলোকে মনে হচ্ছিল সব ভুতুড়ে জাহাজে রূপান্তর হয়েছে। যেহেতু বাতাস না থাকলে জাহাজ চালানো সম্ভব নয়, তাই এলকানোর মধ্যে অস্থিরতা ক্রমেই বাড়ছিল। এভাবে কয়েকটা দিন চলার পরে আবার একদিন বাতাস বইতে শুরু করে, আর এর সঙ্গে সঙ্গে সবার মধ্যে আনন্দের একটা বন্যা বয়ে যায়। নিথর সমুদ্রে বাতাস যে কত মূল্যবান সেটা এদের আচরণে খুব ভালোই বোঝা যাচ্ছিল। জাহাজের মতো সবার দেহে সেদিন যেন প্রাণ ফিরে এসেছিল। তাই ত্রিনিদাদের ক্রুরা পার্টি করতে শুরু করে। তবে এই আনন্দ উল্লাসের মধ্যেও একটা পৈশাচিক ঘটনা ঘটে যায়। তাদের এক ক্রুকে দেখা যায় তাদের কেবিন বয়কে ধর্ষণ করার চেষ্টা করতে, কিন্তু এটা আবার দেখে ফেলে এলকানো। কেবিন বয়কে রক্ষা করে সেই লোকটার বিচারের আওতায় আনা হয়। ম্যাগেলান প্রথম থেকেই তার কঠোর মনোভাবের পরিচয় দিয়ে আসছিলেন এই সমুদ্র যাত্রায়। তাই এ ধরনের একটা হীন কাজ তার পক্ষে মেনে নেওয়া বা ছোট করে দেখার কোনো সুযোগ ছিল না। সে অন্য ক্যাপ্টেনদের সাথে আলোচনা করে লোকটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। এর মাধ্যমে ম্যাগেলান সবাইকে মূলত একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন যে এ ধরনের কাজ এরপরে কেউ যদি করার চেষ্টা করে তাকেও এ ধরনের শাস্তি পেতে হবে। সেই লোকটাকে ঝুলিয়ে দেওয়ার পর তাদের এক ক্রু চিৎকার করে বলে, ভূমি দেখা যাচ্ছে। ম্যাগেলান তার কথার মতো এবার সেদিকে তাকায়, আর সেও দেখতে পায় বেশ বড় একটা দ্বীপের কাছে এসে পৌঁছেছে তারা। এটা ছিল পশ্চিম আফ্রিকার উপকূলের একটা দ্বীপ। সেভিল থেকে জাহাজ রওনা হওয়ার পরে এটাই ছিল তাদের জন্য প্রথম কোনো ভূখণ্ড। ম্যাগেলানের জাহাজ যখন দ্বীপের দিকে এগিয়ে যায় তখন তারা একটা বিষয় খেয়াল করে অবাক হয়ে যায়। দ্বীপটির কাছে পৌঁছানোর সাথে সাথে জাহাজের সবাই দেখতে পায় ছোট ডিঙি নৌকায় চেপে দ্বীপের অধিবাসীরা তাদেরকে বরণ করতে আসছে। আর এই বিষয়টাই সবাইকে অবাক করে দিয়েছিল। কিন্তু একটু পরেই ম্যাগেলান বুঝতে পেরেছিলেন তাদের এরকম আতিথেয়তার কারণ হচ্ছে বৃষ্টি। অনেকদিন এই দ্বীপে কোনো বৃষ্টির দেখা নেই, তাই দ্বীপবাসীরা ভেবেছিল ম্যাগেলানরা তাদের জন্য বৃষ্টি নিয়ে আসবে। দ্বীপবাসীরা জাহাজ থেকে তাদের সবাইকে দ্বীপে নিয়ে যায়। সেই দ্বীপের আদিবাসী গোত্রের সর্দার তাদেরকে সাদরে অভ্যর্থনা জানায় এবং তাদের বিভিন্ন খাবার খেতে দেওয়া হয়। স্থানীয় আবক্ষ অধিবাসী নারীদের নিয়ে ক্রুরা সবাই মেতে ওঠে আদিম একটা খেলায়। বুঝতেই পারছেন কি বলতে চাইছি। সেই রাতটা ওরা সেখানেই কাটিয়ে দেয়, কিন্তু পরের দিন সকালে একটা চমকপ্রদ ঘটনা ঘটে। জাহাজের দুই ক্রু পানীয় জলে বিষ মেশানোর সময় অন্য এক ক্রুর হাতে ধরা পড়ে, আর এটা ম্যাগেলান যখন জানতে পারেন তখন তাদের দ্বীপে নিয়ে আসা হয় এবং বিনা দ্বিধায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সাথে ম্যাগেলান সেই বেঈমানটাকেও শনাক্ত করতে সক্ষম হন। কিন্তু ম্যাগেলানের সিদ্ধান্তে এবার বাধা হয়ে দাঁড়ায় সেই জুয়ান ডি কার্টাজেনো। কিন্তু তার কোনো কথা না শুনে ম্যাগেলান সেই দুই বেঈমানকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করেন। এরপরে ম্যাগেলানের জাহাজ বহর সেই দ্বীপবাসীকে ধন্যবাদ জানিয়ে পরের দিন দ্বীপ ত্যাগ করে। এর ৩-৪ দিন পরে তারা সান্তা মারিয়ার কেপ নামে একটা জায়গায় এসে পৌঁছায়। এটাকে বর্তমানে কেপ ভার্দেও বলা হয়। বন্ধুরা, এই জায়গাটা কোথায় ছিল এক্স্যাক্টলি আমি বুঝতে পারছিলাম না, তাই এখানে আমাকে একটু ম্যাপের সাহায্য নিতে হয়েছিল। এই কেপ ভার্দে কোথায় সেটা দেখতে চাইলে আপনি গুগল করতে পারেন, গুগল আর্থে খোঁজ নিতে পারেন, খুব ভালো হবে। এতে আপনি বুঝতে পারবেন
ম্যাগেলানের দেশ স্পেনের সেভিল থেকে এই সান্তা মারিয়ার কেপ বা কেপ ভার্দে কোথায় বা কতটা দূরত্ব সেটা আপনি জেনে নিতে পারবেন। তো এই কেপ ভার্দে ছিল তখনকার সময়ের পৃথিবীর শেষ প্রান্ত। বলা যায় এরপরে পৃথিবীর ম্যাপ শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ তারপরে কি রয়েছে সেটার কোনো রেকর্ড তখন পর্যন্ত রাখা হয়নি। বর্তমানে জায়গাটিকে আমরা কেপ অফ গুড হোপ বা উত্তমাশা অন্তরী বলেও জানি। জায়গাটা দেখে প্রচণ্ড আবেগ আপ্লুত হয়ে পড়ে ম্যাগেলান। তিনি এই যাত্রাটার জন্য প্রচণ্ড কষ্ট করেছেন আর এতদিনে তার ফল পেলেন। কিন্তু ম্যাগেলান জানতেন তার লক্ষ্য এখনো অনেক অনেক দূরে, সেখানে তাকে পৌঁছাতেই হবে। কিন্তু তারপরও সান্তা মারিয়ার কেপ অংশে এসে এর একটা দ্বীপে জাহাজ ফেরান ম্যাগেলান। দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে তারা একটা নদীর মতো কিছু দেখতে পান, কিন্তু নদীর জল পরীক্ষা করে দেখেন এটা মিষ্টি। আসলে ম্যাগেলান ধারণা করেছিলেন জলটা লবণাক্ত হবে। যদি সেটাই হতো তবে এটাকে সে একটা চ্যানেল হিসেবে মনে করতে পারত, ফলে এর মধ্য দিয়ে জাহাজ নিয়ে যেতে পারত সে, আর তাতে সে হয়তো নতুন একটা এলাকায় পৌঁছাতে পারত। কিন্তু মিষ্টি পানি দেখে এবার একটু হতাশ হন ম্যাগেলান। এর কিছুক্ষণ পরেই নদীপথ ধরে যাওয়ার সময় ম্যাগেলানের জাহাজ সেই দ্বীপপুঞ্জের কিছু জঙ্গলিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জঙ্গলের মধ্য থেকে তাদের উপরে হঠাৎই একের পর এক তীর নিক্ষেপ করা হয়। তাদের জাহাজে চালানো হয় হামলা। যদিও ম্যাগেলানের লোকেরা তাদের সাথে থাকা বন্দুক দিয়ে পাল্টা আক্রমণ করেছিল, কিন্তু ততক্ষণে ম্যাগেলানের বেশ কয়েকজন সঙ্গী মারা যায়। আপনারা বুঝতেই পারছেন এরা ছিল জঙ্গলি অধিবাসীদের একটা দ্বীপ, আর তারা স্বাভাবিকভাবেই বহিরাগতদেরকে কোনোভাবেই তাদের দ্বীপে দেখতে চাইছিল না। তো এরপরের কিছুদিন বেশ কিছু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পার হয়ে যায়। এতদিনে শীতকাল এসে পড়েছিল, তাই তুষারাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে দিয়েই তাদের সময় অতিবাহিত হতে শুরু করেছিল। কিন্তু এর মধ্যে ঘটনার ঘনঘটা চলতেই থাকে। অন্যদিন জাহাজের ক্যাপ্টেনদের মধ্যে ম্যাগেলানের বিরুদ্ধে একটা বিদ্রোহ শুরু করতে দেখা যায়। বিশেষ করে জুয়ান ডি কার্টাগোনা ম্যাগেলানের একরোখা সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন তার উপরে। সে তার অন্য ক্যাপ্টেনদের নিয়ে এবং তার অনুগত ক্রুদের সাথে করে ম্যাগেলানকে বন্দী করার সিদ্ধান্ত নেন। আর সিদ্ধান্ত মোতাবেক পরের দিন সকালে ম্যাগেলানের জাহাজে হামলা করেন জুয়ান ডি কার্টাগোনা, গ্যাসপার ডি কুয়েসেদা এবং লুইস ডি মেন্ডোজা। কিন্তু বিচক্ষণ ম্যাগেলান আগের দিন রাতেই তার বিরুদ্ধে যে একটা ষড়যন্ত্র ঘটতে চলেছে সেই বিষয়টা আঁচ করতে পেরেছিলেন। তাই আগে থেকেই তিনি এর একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। পূর্ব প্রস্তুতি থাকায় খুব কম সময়ের মধ্যেই ম্যাগেলান এই বিদ্রোহ দমন করতে সফল হন এবং অন্য জাহাজের 3 ক্যাপ্টেনকে বন্দী করে ফেলেন তিনি। তারপর তাদেরকে পাশের একটা দ্বীপে নিয়ে আসা হয়। সেখানে 3 ক্যাপ্টেনকে মৃত্যুদণ্ড দেন ম্যাগেলান। 3 জনের মধ্যে গ্যাসপার ডি কুয়েসেদাকে নিজের হাতে শিরোচ্ছেদ করেন ম্যাগেলান এবং জুয়ান ডি কার্টাগোনা এবং লুইস ডি মেন্ডোজাকে সেই দ্বীপে একাই ছেড়ে আসার সিদ্ধান্ত নেন এবং সেটা তিনি বাস্তবায়নও করেন। এছাড়া যে সকল ক্রুরা ম্যাগেলানের বিরুদ্ধে বিদ্রোহে যোগ দিয়েছিল তাদেরকে জাহাজে আটক করে রাখা হয়। অনেকেই আবার প্রয়োজনের তাগিদে ক্ষমা করেও দিয়েছিলেন ফার্ডিনান্ড ডি ম্যাগেলান। কিন্তু অদ্ভুত বিষয় হলো এই বিদ্রোহীদের মধ্যে ম্যাগেলানের নেভিগেটর এলকানো ছিল। লোকটা তার এক সহকর্মীর চাপে এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন, কিন্তু তাকে প্রয়োজন জেনেও ম্যাগেলান এবার এলকানোকেও ছাড় দিয়েছিলেন না, তাকেও বন্দি করে রাখা হয়েছিল। তারপরে আটলান্টিক পাড়ি দিয়ে ম্যাগেলানের জাহাজবহর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার স্যান জুলিয়ান বন্দরে এসে পৌঁছায়। সেভিল থেকে রওনা হওয়ার পর ইতিমধ্যে তাদের 436 দিন পার হয়ে গিয়েছিল, কিন্তু ম্যাগেলান তার দক্ষিণের যাত্রা অব্যাহতই রেখেছিলেন। ইতিমধ্যে অনেক ঘটনাই ঘটে গিয়েছিল, অনেক ক্রু মারাও গিয়েছিল। অন্য জাহাজের ক্যাপ্টেনদের যারা স্পেনের প্রতিনিধিত্ব করছিল বিদ্রোহের কারণে তাদের নিজের হাতে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন। বিশাল আটলান্টিক পার হয়ে দক্ষিণ আমেরিকায় এসে পৌঁছেছিলেন শেষ পর্যন্ত ফার্ডিনান্ড ডি ম্যাগেলান। কিন্তু তারপরেও ম্যাগেলান সেই অঞ্চলটা খুঁজে চলেছিলেন যেখানে পৌঁছালে সোনার চেয়ে দামি মশলার সন্ধান তিনি পেতে পারবেন। তবে অনেকেই ম্যাগেলানের কথা এবার অবিশ্বাস করতে শুরু করেছিল। তার নিজের লোকেরাও ভাবছিল আসলে পৃথিবীতে কি সেই জায়গার অস্তিত্ব আছে যেখানে ম্যাগেলান তাদের নিয়ে যেতে চাইছেন। তবে ফার্ডিনান্ড ডি ম্যাগেলান তার সিদ্ধান্ত কিন্তু অটল ছিলেন। কারো কোনো কথাই তিনি কখনোই কানে তুলতেন না। প্রতিনিয়ত সুদূর প্রান্তের দিকে নজর রেখে চলতেন এই ফার্ডিনান্ড ডি ম্যাগেলান। এই মানুষটার প্রবল প্রজ্ঞা এবং ধৈর্য যে কত শক্তিশালী ছিল সেটা তার সমুদ্র যাত্রার ইতিহাসটা দেখলেই আমরা বুঝতে পারি। তো এভাবে আরও কিছুদিন ধরে দক্ষিণ দিকে চলার পর দ্বীপপুঞ্জের মাঝ দিয়ে চলে যাওয়া একটা জলাধার দেখতে পান ফার্ডিনান্ড ডি ম্যাগেলান একদিন।
এই জায়গাটার পানি বেশ অস্থির রয়েছে দেখে এবার বেশ একটু আগ্রহী হয়ে ওঠেন ম্যাগেলান। তাই তিনি সেদিকে জাহাজ চালানোর নির্দেশ দেন। কিন্তু তারা যতই সেই নদীর মতো দেখতে জলাশয়ের দিকে এগিয়ে যেতে শুরু করেছিলেন, ততই অস্থির হতে শুরু করেছিল পরিবেশ। অবশেষে একসময় সেই নদীতে এসে পড়ে ম্যাগেলানের জাহাজবহর। এবার অবাক হয়ে ম্যাগেলান খেয়াল করলেন নদীতে তিনি তিমিকে সাঁতার কাটতে দেখছেন। আর এই বিষয়টাই তাকে আরও আগ্রহী করে তোলে, কারণ তিনি ভালো করেই জানতেন নদীতে তিমিরা সাধারণত সাঁতার কাটে না। সাঁতার কাটতে হলে তাদেরকে সমুদ্র বা সমুদ্রের সাথে সংযুক্ত কোনো জলপথকেই বেছে নিতে হয়। তাই তিনি এবার তার এক কুকুরকে দিয়ে নদীর কিছু পানি তুলে নিয়ে আসেন, কারণ তিনি সেটা পরীক্ষা করতে চান যে নদীর পানি লবণাক্ত না মিষ্টি। সেই নদীর পানি পরীক্ষা করে ম্যাগেলান দেখতে পেলেন এটা লবণাক্ত। সেদিন তার মতো সবাইও অনেক খুশি হয়ে উঠেছিল। ম্যাগেলান এবার তার জাহাজের চালককে সেই নদীর মধ্য দিয়ে জাহাজকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু যতই তারা গভীরে প্রবেশ করছিল, ততই আবহাওয়া বিরূপ হচ্ছিল। জাহাজের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছিল না। তার উপরে ছিল নিচের লুকিয়ে থাকা ডুবো পাথর। ফলে ম্যাগেলানের শ্যালক, যে তাদের সাথে সমুদ্র যাত্রায় বেরিয়েছিল, সে ম্যাগেলানকে বলে এই পরিবেশে ভালোভাবে জাহাজ চালাতে হলে প্রধান নেভিগেটর এলকানোকে ছাড়া সম্ভব নয়। ফলে এলকানো এবং তার অন্য সঙ্গীদের মুক্ত করে দেওয়া হয়। এলকানো শেষ পর্যন্ত অনেক দিন পর জাহাজের হাল ধরেন। নদীর মধ্য দিয়ে যেতে যেতে তারা বড় বড় বরফ খণ্ডের মুখোমুখি হয়, কিন্তু তারপরেও তারা অব্যাহত রাখে তাদের যাত্রা। বেশ কিছু সময় চলার পর অবশেষে তারা নতুন একটা জলসীমায় এসে পৌঁছায়। আর হঠাৎ করেই যেন সেই বিরূপ আবহাওয়া বিদায় নেয়। চারদিকে শান্ত পরিবেশ দেখে অবাক হয়ে যান ফার্দিনান্দ ডি ম্যাগেলান। তিনি ভাবতে থাকেন এই কোন অজানা জায়গায় চলে এসেছেন তারা। কিন্তু সার্বিক পরিবেশ ম্যাগেলানকে আগের থেকে এবার আরও উৎসাহিত করে তোলে। আসলে এটা ছিল দক্ষিণের এক সাগর। বলা যায় এর বিশালতা এতটাই ছিল যে একে মহাসাগর বললেও ভুল হবে না। এর শান্ত ভাব ম্যাগেলান সহ সবাইকে সাগরের মতোই শান্ত করে তুলেছিল। তারা জানে এই সাগরে কখনো কোনো সভ্য মানুষের পা পড়েনি। কেউ জানেও না এর অবস্থানটা ঠিক কোথায়। তারাই প্রথম যারা এখানে আসতে পেরেছে। ম্যাগেলান এবার তার আবেগ ধরে রাখতে পারেন না। যাত্রা শুরুর 484 দিন পরে তারা নতুন একটা ঠিকানার সন্ধান পেয়েছেন। একদিন সন্ধ্যায় ম্যাগেলানের ডায়েরি লেখক তার কাছে জানতে চান, ক্যাপ্টেন, এই সাগরের নাম কি দিব? পিগাফেটার কথা শুনে সাগরের বিপুল জলরাশির দিকে তাকিয়ে ম্যাগেলান বলে ওঠেন, এর শান্তিময় এবং প্রশান্ত ভাব দেখে একে প্রশান্ত মহাসাগর বলে ডাকা যেতে পারে। ম্যাগেলানের কথা শুনে ভীষণ উৎসাহের সাথে ডায়েরি লেখক পিগাফেট্টা ম্যাগেলানের ডায়েরিতে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের নাম উল্লেখ করেন। এটা ছিল ভীষণ আবেগঘন একটা মুহূর্ত ম্যাগেলান এবং বাকি পৃথিবীর জন্য। কারণ পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নামে জন্ম দিয়েছেন তিনি। কিন্তু তখন এই বিষয়টা ম্যাগেলান হয়তো জানতেন না। তার উদ্দেশ্য ছিল শুধু এই মহাসাগরের কোনো এক প্রান্তে তার কাঙ্ক্ষিত সেই স্পাইস আইল্যান্ডটা তিনি খুঁজে বের করবেন। 1520 সালের নভেম্বরের শেষের দিকে ম্যাগেলানের নৌবহর প্রশান্ত মহাসাগরে পৌঁছেছিল। সে সময় বিশ্ব ভূগোল সম্পর্কে ভালো ধারণা না থাকা সত্ত্বেও সাধারণ একটা ধারণার উপরই ভিত্তি করে ম্যাগেলান দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা সম্ভাব্য নকশা তৈরি করেছিলেন। তিনি আশা করেছিলেন স্পাইস দ্বীপপুঞ্জটি খুঁজে পেতে তার সম্ভবত 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। কিন্তু তিনি এটা জানতেন না এই মহাসাগরের বিশালতা ঠিক কতটা। প্রকৃতপক্ষে প্রশান্ত মহাসাগর অতিক্রম করতে ম্যাগেলানের প্রায় 4 মাসের বেশি সময় লেগে গিয়েছিল। এই দীর্ঘযাত্রায় ধৈর্যচ্যুতি ঘটার পাশাপাশি খাদ্য ও পানির অভাবে সেভিল থেকে যাত্রা শুরুর পরে সবচেয়ে মানবেতর একটা সময় দেখেছিল ম্যাগেলান এবং তার ক্রুরা। প্রচণ্ড সূর্যের প্রখর তাপ, খরা এবং স্কারভির মতো রোগে আক্রান্ত হয়ে একে একে বেশ কয়েকজন সঙ্গীকে হারাতে হয় তার। এই সময়ের মধ্যে ম্যাগেলানের প্রায় 30 জন ক্রু মারা যায়, যাদের বেশিরভাগই স্কারভি রোগে আক্রান্ত হয়েছিল। চোখের সামনে এরকম একটা অবস্থা দেখে ম্যাগেলান নিজেও একদিন অধৈর্য হয়ে ওঠেন। তিনি ভাবতে শুরু করেন নতুন এই জলপথ তাকে হয়তো কিছুই দেবে না, তার স্বপ্ন আর হয়তো বাস্তবের মুখটাই দেখবে না। এভাবে চলতে চলতে স্বাভাবিক চিন্তাভাবনাও ভুলে গিয়েছিলেন তিনি, এবং ম্যাগেলান নিজেও একদিন অসুস্থ হয়ে পড়েন। তবে তার আগেই নেভিগেটর এলকানো অসুস্থ হয়ে শয্যা নিয়েছিলেন। বলা যায় যাত্রার সবচেয়ে ভয়াবহ সময় পার করছিল এই ত্রিনিদাদ জাহাজের বাসিন্দারা। এরপর একদিন অসুস্থ অবস্থা থেকে অদ্ভুতভাবে সেরে ওঠেন
ম্যাগেলানের নেভিগেটর এলকানো, কিন্তু তিনি তার পাশে অদ্ভুত একজন মানুষকে দেখতে পান। লোকটার পোশাক পরিচ্ছদ দেখে সে বুঝতে পারে এই লোক তাদের দলের কোনো সঙ্গী নয়। এবার ধীরে ধীরে বিছানায় উঠে বসেন তিনি। চারদিকে তাকিয়ে তিনি দেখতে পান একটা সুসজ্জিত ঘরের মধ্যে রয়েছে সে। আসলে পুরো জাহাজের সবাই যখন অসুস্থ তখন অনেকটা মিরাকলের মতো একটা দ্বীপপুঞ্জের উপকণ্ঠে এসে পৌঁছেছিল তারা। এই দ্বীপটার নাম ছিল লিমাসাওয়া আইল্যান্ড। ফিলিপিন্স দ্বীপপুঞ্জের একটা বড় দ্বীপ ছিল এই লিমাসাওয়া। মূলত তারা জাপানের পাশে অবস্থিত গুয়াম অতিক্রম করে এই লিমাসাওয়াতে এসে পৌঁছেছিল। এই দ্বীপবাসীরা ছিল অনেক সভ্য এবং তারা নানা রকমের চিকিৎসা সেবায় পারদর্শী ছিল। 1521 সালের 16 মার্চ ম্যাগেলানের জাহাজ এই লিমাসাওয়া দ্বীপে এসে পৌঁছায়। এই দ্বীপবাসীদের বলা হতো সেবুয়ান এবং খুব অল্প দিনের মধ্যেই তাদের সেবা শুশ্রূষায় সবাই সুস্থ হয়ে ওঠে। ম্যাগেলানের এনরিকে নামে এক ভৃত্য ছিল। এনরিকে মালাক্কার এক উপজাতি গোত্রের ছেলে ছিল, তাই সে অনেক উপজাতি ভাষা বুঝতে পারত। এনরিকে সহায়তায় ম্যাগেলান এই দ্বীপবাসীদের ভাষা বেশ ভালোভাবেই বুঝতে পারছিল। এরপর সে একদিন উপজাতি রাজা হোমবানোর সাথে দেখা করেন। এনরিকের সহায়তায় ম্যাগেলান রাজাকে বোঝাতে সক্ষম হন এখানে তাদের আসার উদ্দেশ্যটা কি। তিনি রাজাকে বলেন তাদের সাথে ম্যাগেলান ব্যবসা করতে চায় এবং এজন্য অনেক দূরের পথ পাড়ি দিয়ে তিনি এসেছেন। তারপর ম্যাগেলান তার আসল কথা রাজার কাছে উপস্থাপন করেন। এ সময় তিনি তার পকেটে রাখা একটা কৌটা থেকে একটা লবঙ্গ বের করে রাজাকে দেখিয়ে বলেন এই মশলাটা এই দ্বীপের আশেপাশে কোথাও পাওয়া যাবে কিনা। এই রাজা হোমবানো এই মশলাটার সাথে বেশ ভালোই পরিচিত ছিল। রাজা ম্যাগেলানের কথায় এবার মাথা নাড়েন। তিনি ম্যাগেলানের প্রস্তাব মেনে নেন এবং লবঙ্গর বিষয়ে বলেন তাদের দ্বীপ থেকে খুব একটা বেশি দূরে নয় এমন একটা দ্বীপে এই মশলার চাষ হয়। রাজার কথা এবার চোখে মুখে খুশির ঝিলিক খেলে যায় ম্যাগেলানের। এরপর রাজার সাথে বন্ধুত্ব গড়ে ওঠে ফার্দিনান্দ ডি ম্যাগেলানের। লিমাসাওয়া দ্বীপে তিনি প্রায় 2 মাসের অধিক সময় অতিবাহিত করেছিলেন। এ সময় বড় একটা কাজ করেছিলেন তিনি। লিমাসাওয়া দ্বীপ সহ আশেপাশের বেশ কয়েকটা দ্বীপের মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছিলেন ফার্দিনান্দ ডি ম্যাগেলান। 1521 সালের 31 মার্চ দ্বীপের একটা চূড়ায় খ্রিস্টান ধর্মের প্রতীক ক্রস স্থাপন করেন তিনি। এভাবে সবকিছু ভালোভাবেই চলছিল সেখানে। কিন্তু একদিন ম্যাকাটান নামে এক দ্বীপের কিছু যোদ্ধা সেবুয়ান দ্বীপে এসে উপস্থিত হয়। এরা ছিল আশেপাশের দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা জাতি। ম্যাগেলান ম্যাকাটন রাজার কাছে খ্রিস্টান ধর্মের বাণীও পৌঁছে দিয়েছিলেন, কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারছিলেন না তিনি। তাই তিনি ম্যাকাটান সর্দার সিলাপুলাপুর নেতৃত্বে একদল যোদ্ধা তাদের হুমকি দিয়ে যায় সেবুয়ান রাজা ম্যাগেলানের আশ্রয় দিয়ে চরম ভুল কাজ করেছে, এজন্য তাদের পস্তাতে হবে। এছাড়া সিলাপুলাপু ম্যাগেলানের দ্রুত সেখান থেকে চলে যেতে হুঁশিয়ারি দেন। এই সিলাপুলাপু বুঝতে পেরেছিলেন এই সাদা চামড়ার লোকগুলো তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য এখানে এসেছে। মূলত এজন্যই তাকে হুমকিটা দেয়া হয়েছিল। এই ম্যাকাটান সর্দারের হুঁশিয়ারির পরে সেবুয়ান রাজা হোমবানো বেশ চিন্তিত হয়ে পড়েন। কিন্তু ম্যাগেলান ছিলেন কঠিন মনের মানুষ। তিনি জানতেন তারা দ্বীপ ছেড়ে চলে গেলেও ম্যাকাটানরা সেবুয়ানদের ঠিকই আক্রমণ করবে। কিন্তু এদের প্রতি কৃতজ্ঞতা হিসাবে সেবুয়ান রাজাকে ম্যাগেলান একদিন জানায় সে যেন কোনো চিন্তা না করে। সে ম্যাকাটান রাজার কাছে গিয়ে তাকে বোঝাবে এবং তার আশা তার কথা তারা শুনবে। কিন্তু এটা করার জন্য রাজা হোমবানো তাকে নিষেধ করে দেন। তিনি বলেন এরা অসভ্য বর্বর যোদ্ধা জাতি, তাদের ভালো কোনো কথাই তাদের মগজে ঢুকবে না। এই কথা শুনে ম্যাগেলান তার জাহাজে ফিরে আসেন। কিন্তু পরের দিন সকালে একটা বীভৎস দৃশ্য দেখা যায়। তাদের এক সঙ্গীর মাথা কেটে তাদের জাহাজের একটা জায়গায় রেখে যাওয়া হয়েছে। এই বিষয়টা দেখে ম্যাগেলান বুঝতে পারেন ম্যাকাটানদের পক্ষ থেকে এটা তাদের জন্য একটা হুমকি স্বরূপ পাঠানো হয়েছে। এবং এরপরেই ম্যাগেলান একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটা হলো ম্যাকাটানদের সাথে তিনি যুদ্ধে জড়াবেন। কিন্তু তার অনেক ক্রু এবং এলকানো তাকে এটা করতে নিষেধ করেন। তারা বলছিল আমরা এখানে এসেছি মশলার জন্য, কারো সাথে যুদ্ধে জড়ানোর জন্য নয়। তবে কারো কথা শোনার পাত্র ছিলেন না ফার্দিনান্দ ডি ম্যাগেলান। তিনি তাদের বোঝাতে শুরু করেন যুদ্ধের প্রয়োজনীয়তা সম্পর্কে। এরপর 1521 সালের 27 এপ্রিল ম্যাকাটানদের সাথে যুদ্ধ শুরু হয় ফার্দিনান্দ ডি ম্যাগেলানের। কিন্তু ম্যাকাটান আদিবাসীদের দমন করতে গিয়ে তাদের বিশাল একটা বাহিনীর মুখোমুখি হতে হয় তাকে। যদিও ম্যাগেলানের লোকদের কাছে রাইফেল ছিল, কিন্তু তার লোকবল ছিল বিশাল ম্যাকাটানদের তুলনায় অনেক কম। ফলে একে একে ধরাশায়ী হতে শুরু করে ম্যাগেলানের বাহিনী।
বেশিরভাগ লোকই সেদিন মারা যায় এবং অনেক সংখ্যক স্পেনিশ আহত হন। কিন্তু ম্যাকাটানদের সাথে যুদ্ধে সেদিন ম্যাকাটান সর্দার সিলাপু লাপুর হাতে নিহত হন ফার্দিনান্দ ডি ম্যাগেলান। ম্যাগেলানকে হত্যা করার পরে ম্যাকাটানরা তার দেহটা তাদের সাথে নিয়ে যায়, যদিও তার দেহকে উদ্ধার করার জন্য একটা প্রচেষ্টা করেছিল এলকানো। এজন্য তিনি সেবুয়ান রাজা হুম্বানোর সাহায্য চেয়েছিলেন। কিন্তু এনরিকের বিশ্বাসঘাতকতায় সেটা সম্ভব হয়নি। এনরিকে কেন বেইমানি করেছিল সেটাই এখন আপনাদের বলছি। ম্যাগেলান ম্যাকাটানদের সাথে যুদ্ধে যাওয়ার আগে এনরিকেকে তিনি বলেছিলেন সে যদি এই যুদ্ধে মারা যায় তবে এনরিকে মুক্তভাবে জীবনযাপন করবে, তাকে আর দাস হয়ে থাকতে হবে না। তাই ম্যাগেলানের মৃত্যুর পর ম্যাগেলানের শালকের কাছে এনরিকে যখন এই কথাটা বলেন, তখন ম্যাগেলানের শ্যালক তাকে জানায় এত সহজেই তার মুক্তি পাওয়া সম্ভব নয়, কারণ এখনও ম্যাগেলানের স্ত্রী বেঁচে আছেন। যেহেতু দাসদের তাদের প্রভুর সাথে সাথে তাদের প্রভুর স্ত্রীকেও সেবা করার রেয়াত ছিল, তাই তার দাসত্ব তখনই ঘুরছিল না। মূলত এই বিষয়টি এনরিকের মধ্যে স্পেনীয়দের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যখন সেবু রাজা হুম্বানোর কাছে ম্যাগেলানের ডেড বডি উদ্ধারের জন্য সহযোগিতা চাওয়ার প্রস্তাব এনরিকের মাধ্যমে জানায়, তখন এনরিক মূল কথার পরিবর্তে হুম্বানোকে মিথ্যে কথা বলে। সে তাকে বলে যে এরা এবার হুম্বানোকে মেরে ফেলতে এসেছে, তাই হুম্বানোর উচিত এখনই তাদের শেষ করে দেয়া। যেহেতু হুম্বানো শুধু এনরিকের কথাই বুঝতে পারত, তাই সে ধরেই নিয়েছিল এনরিকে ঠিক কথাই বলছে। ফলে সেখানেই হুম্বানো এবং তার লোকেরা স্পেনিয়ারদের খুন করে। তবে একজন সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। জাহাজে পৌঁছে সে সেখানকার সব ঘটনাগুলো খুলে বলে। আর এটা শুনে এবং সেবুয়ান হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলকানো দ্রুত জাহাজটাকে সেখানকার জলসীমা থেকে সরিয়ে নিয়ে আসেন। আর এভাবেই ম্যাগেলানের ডেড বডিটাও শেষ পর্যন্ত আর পাওয়া সম্ভব হয় না। ইতিহাস থেকে একেবারেই যেন হারিয়ে যান ফার্ডিনান্দ ডি ম্যাগেলান। এদিকে গভীর সাগরে আসার পর এলকানো ম্যাগেলানের কেবিনে ঢুকে তার রিসার্চ করা পেপারগুলো সম্পর্কে পড়াশোনা করতে শুরু করেন। ম্যাগেলান নেই, তার সঙ্গীরাও হয়তো নিহত। বলা যায় পুরো একা হয়ে পড়েছিলেন এই জুয়ান সেবাস্তিয়ান এলকানো। কিন্তু জাহাজ পরিচালনা করার জন্য একজন নেতার দরকার ছিল, তাই সবার সম্মতিতে এলকানোকে ত্রিনিদাদের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়। তার মধ্যে ম্যাগেলানের মতো সেই একই স্পাইস দ্বীপপুঞ্জ খুঁজে পাওয়ার একটা তৎপরতা দেখা যাচ্ছিল। তবে এলকানো নিজেও চাইছিলেন ম্যাগেলানের অসমাপ্ত কাজটা সম্পন্ন করতে, কিন্তু ম্যাপ থেকে কোনো আশানুরূপ কিছুই খুঁজে পাচ্ছিলেন না তিনি। ফলে সেবু রাজা হুম্বানোর কথার উপরে ভিত্তি করে এর আশেপাশের জলপথের একটা সম্ভাব্য মানচিত্র তৈরি করেন এলকানো। তারই সূত্র ধরে তারা একদিন মালুকা নামে একটা দ্বীপে এসে পৌঁছায়। টিডোরে মালুকা আইল্যান্ড ছিল ইন্দোনেশিয়ার একটা সমৃদ্ধ দ্বীপ। তারা দ্বীপে পৌঁছেই হতবাক হয়ে যান। দেখতে পান সারি সারি রোপণ করা গাছে থকে থকে লবঙ্গ ফলে আছে। অনেক টিডোরিয়ানবাসী গাছ থেকে লবঙ্গ সংগ্রহ করছে। এগুলো দেখে প্রচণ্ড খুশিতে এবার কান্না করে ওঠে সবাই। তারা বুঝতে পারে এই সুগন্ধি ছোট্ট ফুলগুলোর জন্য তারা গত 27টা মাস ধরে বলা যায় পুরো পৃথিবী পাড়ি দিয়েছেন। কিন্তু যার জন্য তারা এত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে সেই লোকটাই এগুলোকে দেখতে পারল না। অনেক কাছে এসেও ম্যাগেলান তার কাঙ্ক্ষিত মশলার খোঁজ পেলেন না, এটা ভেবেই মনটা কষ্টে ভরে ওঠে এলকানোর। কিন্তু তারপরেও তারা পৌঁছাতে পেরেছে দেখে ভীষণ খুশি হয় সে। এরপর ব্যাগ বোঝাই করে নৌকা ভর্তি মশলা নিয়ে জাহাজে ফিরে আসে সবাই। সেভিল থেকে রওনা দেওয়ার সময় একটা সাপ্লাই জাহাজ সহ মোট 5টা জাহাজ নিয়ে রওনা হয়েছিল ওরা। কিন্তু ঝড়ের কবলে পড়ে একটা জাহাজ হারিয়ে গিয়েছিল, অন্য একটা জাহাজও ধ্বংস হয়ে গিয়েছিল। এলকানোর কাছে এখন মাত্র 3টা জাহাজ অবশিষ্ট ছিল। তবে এগুলোর মধ্যে একটার অবস্থা এই দীর্ঘ সমুদ্র যাত্রায় একেবারে শোচনীয় হয়ে পড়েছিল। মেরামতের প্রয়োজন ছিল জাহাজটির। তাই এই অবস্থায় এলকানো চাইছিল সে 2টো জাহাজ নিয়ে স্পেনের উদ্দেশ্যে রওনা হবে এবং একটা জাহাজ এবং তার সাথে কিছু ক্রুকে এখানে রেখে যাবে। জাহাজটা মেরামতের পর আবার তাদের নিয়ে যাওয়া হবে। এলকানো যখন তার এই সিদ্ধান্তের কথা সবাইকে জানায়, তখন অন্যরাও পরিস্থিতি বিবেচনা করে রাজি হয়ে যায়। আসলে বাস্তবতার নিরিখেই রাজি হতে হয়েছিল অনেকে, আর অনেকে থেকেও যেতে সম্মত হয়েছিল এই সুন্দর দ্বীপে। এরপর এলকানো তার টিমমেটদের নিয়ে নতুন একটা প্রস্তাবের কথা জানায়। তার প্রথম থেকেই একটা উদ্দেশ্য ছিল, যে পথে তারা এসেছে সে পথে তারা আর ফিরে যাবে না। তারা এখন থেকে আফ্রিকান উপকূল ধরে স্পেনের ফেরার চেষ্টা করবে। যদিও এলকানোর প্রস্তাব অনেক ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু তার এই প্রস্তাবকে অনেক ক্রুই মেনে নিয়েছিল।
এরপরে ত্রিনিদাদের প্রয়োজনীয় মেরামত কাজ শেষ করা হয় এবং অন্য জাহাজটাকে মালুকা আইল্যান্ডে রেখে ত্রিনিদাদের সাথে ভিক্টোরিয়া নামে আর একটা জাহাজে চেপে তারা স্পেনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নেয়। ম্যাগেলান যখন যাত্রা শুরু করেছিলেন তখন তার নৌবহরে 270 জন যাত্রী ছিল, কিন্তু এখন সেই সংখ্যা কমতে কমতে 108 জনে এসে দাঁড়িয়েছিল। বাকিদের কি হয়েছিল, যারা এই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থেকেছেন তারা জানেন সেই ক্রুদের ভাগ্যে কি ঘটেছিল। 1521 সালের 28শে ডিসেম্বর 108 জনের মধ্যে অর্ধেককে মালুকা দ্বীপে রেখে বাকি অর্ধেক ক্রু নিয়ে এলকানো স্পেনের উদ্দেশ্যে রওনা হয়। রওনা হওয়ার পরে কিছুদিন তাদের যাত্রা ভালোভাবেই অব্যাহত ছিল, কিন্তু আফ্রিকান উপকূলের কাছে আসার সাথে সাথেই একদিন উঠল প্রচণ্ড ঝড়। ঝড়ের কবলে তাদের জাহাজের মাস্তুলটা ভেঙে গিয়েছিল, তাই পাল ওড়ানো সম্ভব ছিল না। ঝড় থেমে গেলেও তারা ঠিক কোথায় এসে পৌঁছেছিল সেটা জানা সম্ভব হচ্ছিল না এলকানোর পক্ষে, কিন্তু পরিবেশ দেখে তিনি মনে করেছিলেন তারা হয়তো পর্তুগিজ জলসীমায় রয়েছে। তাদের পানীয় জল, খাবারের অভাব দেখা দিয়েছিল। অনেকেই এর মধ্যে বিভিন্ন রোগ এবং ক্ষুধায় মৃত্যুবরণ করেছিল। এই অবস্থার মধ্যে একটা পোর্ট খোঁজা এবং সেখান থেকে খাবার সংগ্রহ করা ছাড়া তাদের মাথায় আর অন্য কোনো কিছুই ছিল না। তবে ওরা জানতো পর্তুগিজ জলসীমার আশেপাশের পোর্টগুলো পর্তুগিজ জলদস্যুদের ঘাঁটি, কিন্তু আসলেই কিছু করার ছিল না তাদের। এরপর একদিন তারা অনেক দূরে কিছু আলোর রেখা দেখে বুঝতে পারে কোনো একটা বন্দরের কাছে চলে এসেছে ওরা। ফলে এলকানো তার 2 সঙ্গীকে নিয়ে একটা বোটে চেপে সেদিকে রওনা হয় এবং একসময় তারা সেই বন্দরে গিয়েও পৌঁছায়। লুকিয়ে একটা স্টোর হাউসে প্রবেশ করে 3 জন এবং সেখানে রক্ষিত কিছু কন্টেইনারে চাল খুঁজে পায় এবং আরও কিছু খাবার খুঁজে পায় তারা। আসলে এগুলো ছিল পর্তুগিজ জলদস্যুদের লুট করে নিয়ে আসা খাবারের স্টোরেজ, কিন্তু সেখানে কিছু বন্দি মানুষকেও তারা দেখতে পেয়েছিল। কিছু খাবার খেয়ে এবং অন্যদের জন্য যখন এগুলো নেয়ার প্রস্তুতি নিচ্ছে তখন এলকানো কিছু জলদস্যুকে সেখানে উপস্থিত হতে দেখে। জলদস্যুরা তাদের দেখে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসে এবং এলকানোর এক সঙ্গীকে তারা খুন করে। এই অবস্থা লুকিয়ে দেখছিল এলকানো, আর অবস্থা বিকটিক দেখে তার অন্য সঙ্গীকে নিয়ে সেখান থেকে সে পালিয়ে চলে আসে। জাহাজে ফিরে হতাশায় মুষড়ে পড়ে জোয়ান সেবাস্তিয়ান এলকানো। খাবারের এত কাছে এসেও সেগুলো আনতে না পেরে সবার মতো অনাহারে মৃত্যুর প্রহর গুনতে থাকে সবাই। এর মধ্যে আরও অনেক ক্রু মারা যায়, তবে জাহাজে যেসব ইঁদুর ছিল সেগুলোকে খেয়ে কিছুদিন জীবন বাঁচিয়ে রাখতে পেরেছিল তারা। জাহাজের সবাই যখন মৃত্যুর প্রহর গুনছিল তখন একদিন হঠাৎ তাদের জাহাজের কাছে অন্য একটা জাহাজ এসে ফেরে। এটা ছিল একটা পর্তুগিজ সামরিক জাহাজ। সেনারা এলকানোর জাহাজে উঠে তাদের অবস্থা দেখে বেশ ভয় পেয়ে যায়। ওরা বুঝতে পেরেছিল এটা একটা স্প্যানিশ জাহাজ, কিন্তু এলকানো যখন বুঝতে পারে সেনারা হয়তো তাদের হত্যা করতে পারে তখন সে তাদেরকে জানায় ওদের প্লেগ হয়েছে। ফলে এটা শুনে ভয় পেয়ে যায় সেই পর্তুগিজরা, আর তাই তারা জাহাজ থেকে নেমে পড়ে। এরপর সেই জলবন্দী অবস্থায় আরও কয়েকটা দিন কেটে যায়। অভুক্ত অবস্থায় তাদের অবস্থা যখন মৃতপ্রায় তখন এক ক্রু স্পেনের একটা বন্দরের দেখা পায়, আর এটাই ছিল সেভিল বন্দর, যেখান থেকে তারা প্রায় 3 বছর আগে রওনা দিয়েছিল। বন্দরের দেখা পেয়ে সবাই খুশি হয়ে ওঠে। এরপর জাহাজটা একসময় বন্দরে এসে ভেড়ে। জাহাজের কথা শুনে ম্যাগেলানের স্ত্রী এবং অনেক মানুষ সেটা দেখতে ঘাটে এসে পৌঁছায়। এলকানো সহ অন্যরা একসময় জাহাজ থেকে নেমে এগিয়ে আসে তাদের দেখতে আসা লোকেদের দিকে। সে ম্যাগেলানের স্ত্রীকে তার স্বামীর মৃত্যুর কথা জানায়। এরপর পিগাপেট্রা এই 3 বছরের দীর্ঘ সমুদ্র যাত্রার সময় যারা মারা গিয়েছিল তাদের লিস্টটা তুলে দেয় সেভিলের গভর্নরের হাতে। এদের মধ্যে একজন এলকানোর কাছে জানতে চায় তারা ওয়েস্ট ইন্ডিজের সেই রুটটা খুঁজে পেয়েছিল কিনা। এলকানো জানায় তারা সেটা খুঁজে পায়নি। তবে এ সময় পিগাপেট্রা বলে, আমরা অন্য কিছু আবিষ্কার করেছি, আমরা পুরো পৃথিবী আবিষ্কার করেছি। উই ডিসকভার দ্য ওয়ার্ল্ড। 1522 সালের 6 সেপ্টেম্বর এলকানো এবং ম্যাগেলানের সমুদ্র যাত্রার অবশিষ্ট ক্রু ভিক্টোরিয়া জাহাজে করে স্পেনের সান লোকার দে বারমেডায় এসে পৌঁছেছিল। এরপর তারা সেভিলে এসে পৌঁছায়। তারা 1519 সালের আগস্ট থেকে 1522-এর সেপ্টেম্বর পর্যন্ত এই দীর্ঘ সময়ে প্রায় 90,000 মাইলের বেশি পথ পাড়ি দিয়েছিল। যাত্রাকালীন 270 জন ক্রুর মধ্যে মাত্র 18 জন ক্রু বেঁচে ছিল। কলম্বাস যেখানে মাত্র 69 দিনে বারমুদা গিয়ে পৌঁছেছিলেন,
সেখানে এই দীর্ঘ যাত্রা সমাপ্ত করতে এলকানোদের 3 বছরেরও অধিক সময় লেগে গিয়েছিল, যা কলম্বাসের থেকে 15 গুণ বেশি। আমরা বর্তমানে যে পৃথিবীর রূপ গ্লোবে দেখতে পাই সেটার পূর্ণ কৃতিত্ব ফার্দিনান্দ দি ম্যাগেলান এবং জোয়ান সেবাস্তিয়ান এলকানোর। সেই যাত্রায় ভিক্টোরিয়া 26 টন মশলা, যার মধ্যে লবঙ্গ এবং দারচিনি ছিল, সেগুলো নিয়ে স্পেনে ফিরে আসতে সক্ষম হয় তারা। এলকানো শেষ পর্যন্ত সম্রাটের সামনে হাজির হতে পেরেছিলেন। এলকানোর আবিষ্কার করা এই নতুন পশ্চিম রুট তারপর থেকে স্পেনের নিয়ন্ত্রণে চলে আসে এবং স্পেন হয়ে ওঠে ইউরোপের মশলা বাণিজ্যের একচ্ছত্র অধিপতি। এখন আপনাদের মধ্যে হয়তো একটা প্রশ্ন জেগেছে, সেই মেলুকাস দ্বীপে রেখে আসা ওই জাহাজটার কি হয়েছিল? আসলে সেই জাহাজের ক্রুরা সেই টিডোরে মেলুকাস আইল্যান্ডেই থেকে গিয়েছিল। যদিও তারা চেষ্টা করেছিল স্পেনে ফেরার, কিন্তু প্রচণ্ড সামুদ্রিক ঝড় তাদের দেশে আর ফিরতে দেয়নি। শেষ পর্যন্ত সেই ক্রুরা সেখানেই তাদের জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। ম্যাগেলান তার নেভিগেশন দক্ষতা এবং দৃঢ়তার জন্য ইতিহাসে বিখ্যাত হয়ে উঠেছিলেন। পরবর্তীতে তার এই সমুদ্র অভিযান আবিষ্কারের যুগের সর্বশ্রেষ্ঠ সমুদ্র যাত্রা বলে স্বীকৃতি পায়। এরপর 1525 সালের দিকে লোয়াসা অভিযান নামে একটা অভিযান পরিচালনা করা হয়, কিন্তু এই পৃথিবী পরিভ্রমণ পুনরায় সফল করতে অপেক্ষা করতে হয়েছিল আরও 58টা বছর। ফ্রান্সিস ড্রেকের নেতৃত্বে একটা পরিক্রমা সফলভাবে সম্পন্ন করা হয় 1580 সালের দিকে। ম্যাগেলানের যাত্রায় পৃথিবীর ইতিহাস নতুনভাবে লিখতে হয়েছিল। ম্যাগেলান প্রশান্ত মহাসাগরের নামকরণ করেছিলেন এবং তার সম্মানে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই জলরাশিকে ম্যাগেলান সাগর নামেও ডাকা হতো। যে প্রণালী দিয়ে ম্যাগেলান প্রশান্ত মহাসাগরে পৌঁছেছিলেন সেটাকে ম্যাগেলান প্রণালী হিসেবে নামকরণ করা হয়। যদিও ম্যাগেলান এই ট্রিপে বেঁচে থাকতে পারেননি বা বেঁচে সফলভাবে তার অভিযান সম্পন্ন করতে পারেননি, তবে তারপরেও তাকে এলকানোর চেয়ে এই অভিযানের জন্য বেশি স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তারপরেও একটা দ্বন্দ্ব থেকেই গিয়েছিল। সেটা হলো এই যাত্রা একজন পর্তুগিজের হাত ধরে শুরু হলেও শেষ হয়েছিল একজন স্প্যানিশের হাত ধরে। তাই উভয় দেশই এটার কৃতিত্ব নেওয়ার দাবি করে, কিন্তু যেহেতু ম্যাগেলানই এটা শুরু করেছিলেন তাই পর্তুগাল একজন পর্তুগিজ অভিযাত্রীকেই স্বীকৃতি দিয়েছিল। বন্ধুরা, এই ছিল ফার্দিনান্দ দি ম্যাগেলানের সারা পৃথিবী পরিভ্রমণের গল্প। আশা করি পুরো গল্পটি জুড়েই ম্যাগেলানের অভিযান আপনারা সম্পন্ন করেছেন এবং পুরো যাত্রায় আমার সঙ্গেও ছিলেন, এবং আশা করি আপনাদেরকে এই সত্যিকারের ইতিহাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক চাই, আর সাবস্ক্রাইব তো করবেনই, সেটার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ভালো থাকুন সবাই। অন্য একদিন আর একটা জম্পেশ একটা সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হব।